আওয়ামী লীগকে নিষিদ্ধ সরাসরি না করা হলেও নিষিদ্ধের মতো কিছু একটা করা হয়েছে। সেটা এরকম যে আওয়ামী লীগের বিচার হবে, দলীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কি না যায় এই বিষয়টা নিয়ে ট্রাইব্যুনালে আলোচনা হবে, এবং আওয়ামী লীগের যারা নেতা আছে তাদের বিচার হবে। এগুলি যতদিন চলবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো রাজনৈতিক বা দলীয় কোনো কর্মকাণ্ড চালাতে পারবে না আওয়ামী লীগ। এই সমস্ত কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা এক ধরনের নিষেধাজ্ঞা বলতে পারেন। আবার বিপরীত দিকে আরেকটা কথা হলো যে আদালতে আওয়ামী লীগের বিচার হবে, সেই আদালতে এতদিন যে আইনে চলতো সেই আইনে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো এখতিয়ার ওই আদালতের ছিল না। তো নতুন করে একই সঙ্গে যে বিশেষ ক্যাবিনেট মিটিংয়ে বসে আমাদের উপদেষ্টারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের উপর, সেই একই মিটিংয়ে তারা ওই ট্রাইব্যুনালকেও সেই ক্ষমতাটাও দিয়েছেন যে তারা চাইলে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করতে পারবে। অতএব জিনিসটা ক্লিয়ার যে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ হবে, নিষিদ্ধ করার ক্ষমতা সেই কোর্টকে দেওয়া হয়েছে নতুন করে, আগে ছিল না কিন্তু এখন নতুন করে সেটা দেওয়া হয়েছে। অতএব নিষিদ্ধ তারা যদি হয়ে যায়, এবং হওয়ার সম্ভাবনা তো বুঝতেই পারছেন কী হবে না হবে, তো হয়ে গেলে তো মোটামুটি নিষিদ্ধ হয়েই গেল। আর যদি নিষিদ্ধ না হয় তাহলে তো আওয়ামী লীগ নিষেধাজ্ঞা থাকলো না, এরকম আপনি চিন্তা করে এক ধরনের সন্তুষ্টি উপলব্ধি করতেও পারেন, কোনো ব্যাপার না। তো এখন মোটামুটি বোঝা গেল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাচ্ছে, এবং আওয়ামী লীগ এখন কোনো পলিটিক্যাল কোনো রকম অ্যাক্টিভিটিস করতে পারবে না। এটার জন্য আন্দোলন ছিল। কেমন ছিল আন্দোলনটা? সেই আন্দোলনটা কি আসলে আন্দোলন ছিল নাকি একটা পাতানো আন্দোলন ছিল? দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই সরকার প্রধান ডক্টর ইউনূস এর আগে একাধিকবার বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই, বলেছিলেন, কিন্তু একাধিকবার বলেছিলেন। সেই বলার থেকে উনি বেরিয়ে আসলেন। কেন আসলেন তারা এখন বলতে পারবেন না। যদি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করে, উনি হেসে হেসে সুন্দর করে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবেন, আমি তো করতে চাইনি, কিন্তু দেশের জনগণ চেয়েছে, এবং জনগণ চাইতে চাইতে আমাকে ঘেরাও বন্ধ করে ফেলেছে, আমি আর কি করব। অতএব আমরা রাতের বেলা জরুরি ভিত্তিতে মিটিং করে এই সিদ্ধান্তটা নিয়েছি। এই যে জনগণ চেয়েছে, এরা কারা? এদের কী ধরনের কতটা বিক্ষুব্ধ আন্দোলন ছিল? হাসনাত আবদুল্লাহ নামক যে নেতা আছেন এনসিপির, তিনি প্রথমে আন্দোলনে ডাক দিয়েছেন, এবং উনি বলেছেন যে এই সরকারের সঙ্গে সরকারকে আমরা এখনও বিশ্বাস করি, কিন্তু তারা এই কাজটা কেন করছে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি এই আন্দোলনটাই করবেন তাহলে আগে করলেন না কেন? যখন একাধিকবার ডক্টর ইউনূস বলছিলেন যে ওনার নিষিদ্ধ করার কোনো ইচ্ছা নাই, তখন কেন আপনার আন্দোলনে গেলেন না? হঠাৎ করে এখন কেন? বলা হয়ে থাকে, এনসিপি এক নেতা ওদিন বললেন, দেখলাম যে ওনারা বলছেন যে আব্দুল হামিদ বিদেশ চলে যাওয়ায় তাদের মধ্যে নাকি এরকম একটা জ্ঞান প্রাপ্তি হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। আচ্ছা, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা আগেই হতো তাহলে কি আব্দুল হামিদ বিদেশে যেতেন না? আব্দুল হামিদ বিদেশে যেতেন এই কারণে যে ওনার উপর তো বিদেশ গমনের ব্যাপারে তো কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না। উনি বিদেশ যেতে পারবেন না এ ধরনের কোনো নিষেধাজ্ঞা তো সরকার কিংবা আদালত দেয়নি, তাহলে ওনাকে আটকাবেন কীভাবে? উনি একটা মামলার আসামি হয়ে কি এর আগে কেউ বিদেশ যায়নি? খালেদা জিয়া যায়নি, ডক্টর ইউনূস যাননি, ইউনূস সাহেব তো অনেক মামলার আসামি, উনি কি বিদেশ যাননি? গিয়েছেন তো। তো আব্দুল হামিদ সাহেব গেলে সমস্যাটা কোথায়? আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেন, তো এই সমস্ত এক ব্যক্তির জন্য এক নিয়ম, আরেক ব্যক্তির জন্য আরেক নিয়ম, এগুলি বৈষম্য না? ডক্টর ইউনূস তো হাসিনার আমলেও গেছেন রে ভাই, হাসিনার মতো স্বৈরাচারের আমলেও তো ডক্টর ইউনূস একাধিকবার অবাধে বিদেশে যেতে পেরেছেন। আর এই সরকারের আমলে হামিদ সাহেব কেন গেলেন? এই জন্য আপনাদের কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে? তার মানে আব্দুল হামিদ সাহেব বিদেশ যাওয়ার সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা কোথায় সেটা আমি একটু পরে বলছি। তার আগে আমি বলি আন্দোলনটা কেমন ছিল। এই আন্দোলনটাকে আমি বলছি এটা ছিল একটা সরকারের সঙ্গে এনসিপির একটা পাতানো আন্দোলন। কেন বলছি সেটাও বলি। দেখুন, যমুনার সামনে যে কোনো অবস্থান করা, বিক্ষোভ করা, মিছিল করা সব নিষিদ্ধ। ডিএমপি নিষেধ করেছে। যমুনার থেকে ডিএমপির দূরত্ব হেঁটে গেলে লাগে 2 মিনিট। তো এইটা যে হাসান আবদুল্লাহরা কয়েকশো লোক নিয়ে যে ভাঙলো, ডিএমপি দেখে নাই? ডিএমপি ফেরানোর চেষ্টা করছে?
করে নাই, বরঞ্চ গরমের সময় এখানে থাকতে অসুবিধা হচ্ছে, জল পিপাসা লাগছে, এটা চিন্তা করে ওয়াসার পক্ষ থেকে সেখানে মানে পানীয় জল সরবরাহ করা হয়েছে। সেখানে মাথার উপর যাতে গরম কম লাগে এই জন্য ঢাকা উত্তর একটা আতিক সাহেব একটা মেশিন কিনছিলেন অনেক টাকা খরচ করে, মানে 2 নম্বর করছে অনেক, যাক অনেক টাকা খরচ করে মেশিন কিনছিল, যে ওইটা দিয়ে নাকি পানির মানে ফগ মানে কুয়াশার মতো করে ছড়িয়ে দিয়ে মানুষকে ঠান্ডা করা হবে। সেইটা দিয়ে মানুষকে ঠান্ডা করা হয়েছে, আন্দোলনকারীদেরকে মানে শীতল করা হয়েছে মাথাটাকে। তো এইভাবে আন্দোলন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে? তো যমুনার সামনে এবার হতে পেরেছে কেন? কারণ সরকার চেয়েছে একটা আন্দোলন হোক। এবং তারপরে দেখেন শাহবাগে যখন আন্দোলনটা হয় তখন এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ সাহেব সেখানে ঘোষণা করলেন যে 1 ঘন্টার আলটিমেটাম দিলাম। আমি জীবনে শুনি নাই কখনো আলটিমেটাম যে 1 ঘন্টার হয় পলিটিক্যাল বিভিন্ন দাবিতে। এবার হলো, কেন হলো? কারণ ওনারা জানতেন 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত আসছে। সরকার আসলে এই আন্দোলনটা করিয়েছে নিজেদের জন্য একটা লেম এক্সকিউজ তৈরি করার জন্য। ওনারা বলতে পারেন যে আমরা আসলে চাইনি কিন্তু চাপে পড়ে দিয়েছি। এই চাপে কি বিএনপি ছিল? এই আন্দোলনে বিএনপি ছিল না। বিএনপির ভূমিকা ছিল এখানে সবচেয়ে, আমার বিবেচনায় সবচেয়ে পুরুষোচিত। আমি বলবো বিএনপি যে কী বলেছে নিজেও জানে না। তাদের মহাসচিব একবার বলে আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না, আমরা দল নিষিদ্ধ করবো না, আবার আরেকবার বলেন যে দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। তো দুই অর্থ। তার মানে ওনাদের ভূমিকা ছিল যে নিষিদ্ধ হলে হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমি মুখে কিছু বলবো না। কিন্তু শেষ দিকে এসে মুখেও বলছে, ভাবছে যে এই আন্দোলনটা আবার এনসিপি নিয়ে যায় আন্দোলনের ক্যাডিট, তখন তো আবার আমরা কিছু বলতে পারবো না। মানে দুটোই হতে পারে, কোনটা হয়েছে আমি জানি না। এত দোদুল্যমানতা নিয়ে এরা রাজনীতি কিভাবে করে এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কীভাবে দেখে এটা আমি বুঝি না। রাজনৈতিক দলে একটা স্ট্যান্ড থাকা উচিত। যদি আপনি চান যে নিষিদ্ধ চান তো বলবেন চাই, যদি না চান বলবেন না চাই না। তো আপনারা এই তাইরেনারে কেন করেন না ভাই? মানে ভয়ঙ্কর একটা অবস্থা। যে দলটার উপর মানুষ সবচেয়ে বেশি ভরসা করে সেই দলটার অবস্থান যে এত দোদুল্যমান হতে পারে এটা দেখে আমি হতাশ হয়েছি। তারা কোনো স্ট্যান্ড নিতে পারে না। এখন কি হবে? আমি খালি এই কথাটা বলি, কি হবে? বলেছেন কি যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না যতদিন পর্যন্ত বিচারটা না হবে। খুব ভালো। আচ্ছা, গত 9 মাসে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডটা চালিয়েছে কি বলেন তো? আওয়ামী লীগের গত 9 মাসে কয়টা মিছিল হয়েছে, কয়টা জনসভা হয়েছে, কয়টা কি হয়েছে, কি তাদের কি কি কর্মকাণ্ড হয়েছে বলেন? হয়েছে কোথাও? হয়নি। কার্যত গত 9 মাস তো আওয়ামী লীগের একটা মরা পার্টি। আওয়ামী লীগ গত 9 মাস তাদের কোনো কর্মকাণ্ড আমার চোখে পড়ে নাই। যারা কর্মসূচি দিবে তারা সব বিদেশে পড়ে আছে। তাহলে একটা মরা পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড চলতে না দেওয়ার জন্য এত কিছু করার কি দরকার ছিল? এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। হয়তো বলবেন যে না, যাতে নাকি তারা আগামী নির্বাচনে না আসতে পারে। আচ্ছা, আগামী নির্বাচনে কি আসতে আসলেই পারতো? যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি নিষিদ্ধ না করতেন তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনী কর্মকাণ্ড অংশ নিত বলে আপনাদের মনে হয়? আমার কিন্তু মনে হয় না। কেন নিত না সেটা আমি বলি। আওয়ামী লীগ নিজের কারণেই নিত না। নিজের কারণটা কোথায়? যে যখনই নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিতে যাবে, ধরেন এমপি ইলেকশনে দাঁড়াবে, কে দাঁড়াবে? প্রত্যেকটা এলাকার যিনি 1 নম্বর লিডার উনি তো দাঁড়াবেন, তাই নয় কি? এখন 1 নম্বর লিডার, তার নামে তো মামলা মোকদ্দমা আছে। এখন সে তো আর দাঁড়াতে পারছে না, তাহলে কে দাঁড়াবে? 2 নম্বর লিডার, তার নামে মামলা মোকদ্দমা আছে, সেও দাঁড়াতে পারবে না, তাহলে কে দাঁড়াতো? 3 নম্বর 4 নম্বর লিডার, এইরকম লিডার দাঁড়াতো যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা নাই। এবং মামলা মোকদ্দমা ছাড়া লোকজন যদি ইলেকশনে আসতো তাহলে কি হতো? এই ইলেকশনের পরে যখন নাকি আবার ফার্দার ইলেকশন হতো তখন কিন্তু ওই 1 আর 2 করাপ্ট লিডারগুলো আর আসতে পারতো না এলাকায়। এই জন্য ওই করাপ্ট লিডাররাই চাইতো না যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগের করাপ্ট লিডারগুলোর হাত থেকে দেশটা বাঁচত। কিন্তু এখন কি হবে? এখন যেহেতু আপনি নির্বাচনী কর্মকাণ্ড বন্ধই করে দিয়েছেন, কেউ নির্বাচন করতে পারবে না। এখন আওয়ামী লীগের যারা নাকি সৎ এবং নীতিবান লোক 2-1 যারা আছে, 2-1 না প্রচুর আছে সারা দেশে, তাদেরকে কিন্তু ওই করাপ্ট লিডারদের নিয়েই আন্দোলন করতে হবে, করাপ্ট লিডারদের নিয়েই মানুষের সহানুভূতি কামনা করতে হবে। কাজে আমাদের লাভের চেয়ে ক্ষতি হলো। মানে আমাদের মানে কি? আমাদের সাধারণ জনগণের। আমরা তো এদেশে একটা ভালো রাজনৈতিক এনভায়রনমেন্ট চাই, সেটা কিন্তু আমরা হারালাম। যে কথাটা বলে আমি আলোচনাটা শেষ করতে চাই, এই যে আন্দোলনটা হলো, যে আন্দোলনের ফলে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলাম বলে আমরা ভাবছি, সেই আন্দোলনে আসলে ছিল কারা? আমি যে কটা দল দেখেছি, এনসিপি,
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, অথবা খেলাফত আন্দোলন, অথবা লেবার পার্টি, হেফাজতে ইসলাম, এরাই তো ছিল। এর বাইরে কিন্তু কেউ ছিল না। এদের তাবৎ ভোট করতো আমাদের দেশের, এবং এই দলগুলো থাকার কারণে সেখানে কিন্তু এই স্লোগান উচ্চারিত হয়েছে যে গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, এরকম কথা কিন্তু হয়েছে। গোলাম আজমের বাংলাদেশে হাসিনা ঠাঁই নাই, নিজামীর বাংলাদেশে হাসিনার ঠাঁই নাই। আরে ভাই, বাংলাদেশে হাসিনার ঠাঁই নাই এটা আমরা মানতে রাজি আছি। যদি বলতেন গণতন্ত্রের বাংলাদেশে হাসিনার ঠাঁই নাই, মানতাম। বাট নিজামীর বাংলাদেশ কী করে হয়? গোলাম আজমের বাংলাদেশ কী করে হয়? বাংলাদেশের জন্মের সময় যারা এর বিরোধিতা করেছিল, নিজামীও করেছিল, গোলাম আজমও করেছিল, তারা বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল। জন্মের সময় যারা বিরোধিতাকারী তাদের বাংলাদেশ হয় কি করে? তাদের বাংলাদেশে এদের ঠাঁই নেই, এটা কেমন? তাহলে এই বাংলাদেশে আমরা কোথায়? আমরা সাধারণ মানুষ কোথায়? আমরা হাসিনাকে ঠাঁই দিতে চাই না ভাই, কথা আমার পরিষ্কার। হাসিনা যা করে গেছে তাকে 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 ঠাঁই দেওয়ার জন্য কোনো আগ্রহ আমাদের নাই। কিন্তু এটা তার আগে প্রশ্ন হলো, এটা নিজামীর এবং গোলাম আজমের বাংলাদেশ কী করে হয়? তার মানে নিজামী এবং গোলাম আজমের যে চিন্তাধারা,